আমি প্রথম এমপি হয়েছি। আমি ২০২০ উপনির্বাচন করেছিলাম। আর তখন যেহেতু আওয়ামী লীগ আমলে নির্বাচন করেছিলাম, আওয়ামী লীগ আমলে কোনো নির্বাচন হয়নি। আমরা একটা ওয়ার্ম আপ করেছি আরকি। আর এবার ইনশাআল্লাহ নির্বাচন করেছি এবং জনগণ আমাকে ভোট দিয়েছে। আমি নির্বাচিত হয়েছি, এমপি হয়েছি। আমার উদ্দেশ্য ছিল বা আছে একটাই, যে জনগণের কল্যাণে কাজ করা, জনগণকে সেবা দেওয়া। যখন ১৯৮৮ সনে যখন আমি দেখলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করছেন, তখন থেকে আমি রাজনীতি শুরু করেছি যে আমি একজন ছোট্ট কর্মী হিসাবে যদি আন্দোলন করে বেগম খালেদা জিয়াকে একটু সহযোগিতা করতে পারি, যার সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি তখন থেকে রাজনীতি শুরু করেছি। আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্যই সেই রাজনীতি শুরু করেছি। তার পরবর্তীতে আলহামদুলিল্লাহ একে একে বিভিন্ন পদ পদবি নিয়ে ৯১ সনে দেশগুলো বিপি হয়েছি। এভাবে রাজনীতিটা শুরু করেছি এবং প্রথম থেকেই একটা মহৎ উদ্দেশ্য ছিল যে আমার জীবনে যদি সুযোগ আসে জনগণকে সেবা দিব। এটাই হলো আমার মূল টার্গেট ছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাকে নির্বাচিত করেছে। এখন আমার পালা জনগণকে সেবা দেওয়া। আসলে এটা অনেক কষ্টের কিছু ব্যাপার থাকে এবং যখন আমি শুনেছি যে আমি নির্বাচিত হয়েছি, তখন আমি আমার চেয়ারম্যানের সাথে কথা বলেছি। চেয়ারম্যানের সাথে কথা বলে চেয়ারম্যান এর আগেও আমার সাথে কথা বলেছে। রাত ৮টার সময় কথা বলেছে, ১০টার সময় কথা বলেছেন। তো পরবর্তীতে আমার রেজাল্ট যখন কনফার্ম হলো, আমি সরাসরি ওনার সাথে কথা বলে আমি গুলশান অফিসে চলে গিয়েছি। কারণ আজকে বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাকে ৯১ সন থেকে দেখাশোনা করছেন। অর্থাৎ আমাকে তার কর্মী হিসাবে আমাকে তিনি গ্রহণ করেছেন এবং আমার রাজনীতিটা তিনি দেখাশোনা করেন। সেই কারণে আজকে আমাকে তিনি এখানে মনোনয়ন দিয়েছেন। ২০২০ উপনির্বাচনের মনোনয়ন দিয়েছিলেন, তখন আমি রেজাল্ট দিতে পারিনি। কিন্তু এবার যেহেতু রেজাল্ট দিয়েছি এবং সেই ভালো সময়টা আমার সর্বপ্রথম তার কথা মনে হয়েছে এবং তাকে আমি ফোন করেছি। এবং আমার জনগণের জন্য মনে হয়েছে যে এই বিগত সময় দেশের মানুষ কত অশান্তিতে ছিল। মামলা, হামলা, গুম, খুন, বাড়িতে থাকতে পারেনি। আমরা যদি এবং সামাজিক অনিরাপত্তায় ছিল। আমি যদি এই এলাকার মানুষকে সামাজিক নিরাপত্তাটা দিতে পারি প্রথমত, তাহলেই মানুষের ভিতরে একটা স্বস্তি আসবে। আর আমরা সবাই যে যাই করি এই স্বস্তির জন্য করি। যার কারণে সামাজিক নিরাপত্তার কথাটা আমার প্রথম মনে এসেছে। ব্যক্তিগত সাফল্য তো থাকেই, কিন্তু এখানে দলের একটা অনেক বড় ব্যাপার থাকে। আমাকে তো দল আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে। দল আমাকে মনোনয়ন দিয়েছে। এখানে বিএনপি বা ধানের শীষের ফুল ফেভারটা আমার এখানে ছিল, আছে এবং থাকবে। আমি কিন্তু যদি দল থেকে মনোনীত না হতাম, দল যদি আমাকে মনোনয়ন না দিত, ধানের শীষ যদি আমাকে না দিত, তাহলে হয়তো রেজাল্ট এরকম হতো না। তো যার কারণে আমি দলের কাছে কৃতজ্ঞ, এলাকার মানুষের কাছে কৃতজ্ঞ, আল্লাহকে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। দল আমাকে বিবেচনা করেছে এবং আমার কিছু কর্মকাণ্ড দেখে দল বিবেচনা করেছে। সেটা হলো কি, আমি এলাকার জনগণের সাথে দীর্ঘদিন এলাকায় নির্বাচন করব, এই চিন্তা করে আমি এলাকায় কাজ করে যাচ্ছি। আপনি ধরেন এই যে মহামারী আসলো, করোনা আসলো, করোনার সময় কিন্তু ফুল টাইম মাঠে ছিলাম। আমার নিজের জীবনের মৃত্যু উপেক্ষা করে আমি মানুষের কল্যাণে কাজ করেছি। তার পরবর্তীতে আপনার যে সমস্ত আ মহামারীগুলো এসেছে বা প্রাকৃতিক দুর্যোগগুলো এসেছে, প্রতিটা দুর্যোগে আমি মানুষের পাশে ছিলাম এবং সেখানে সবচেয়ে আমার ইন্সপায়ারের ব্যক্তিত্ব হলেন জনাব তারেক রহমান। তিনি আমাকে যখন এই ধরনের সমস্যাগুলো আসছে, তিনি আমাকে বলেছেন, "তুমি মাঠে থাকো।" আমি আমার সর্বোচ্চ দিয়ে মাঠে থাকার চেষ্টা করেছি। ব্যক্তিগত প্রচেষ্টায় যতটুকু পেরেছি মানুষের সহযোগিতা করার চেষ্টা করেছি। তো স্বাভাবিক কারণেই আমি এখানে দীর্ঘদিন প্রতিটা ঘরে, ঘরে আমার নেতা আছে, কর্মী আছে, সমর্থক আছে এবং সেই দলের সুবাদে কিন্তু এটা হয়েছে, আমার ব্যক্তিগত সুবাদে না। তো যার কারণে হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমার পরিচিতি বেড়েছে। হয়তো সেখানে ২ টা ভোটও বেড়েছে, এটা সত্যি। কিন্তু কথা হলো দলটাই মূল ব্যাপার। দলকে মানুষ ভালোবেসেছে, সারা দেশে বিজয়ী করেছে। আর দলকে যদি ভালো না বাসতো, দলের পক্ষে যদি সমর্থন না থাকতো, তাহলে আমরা এই বিজয় পেতাম না। অবশ্যই আমার নিজের পরিবারের অনেক বড় ভূমিকা আছে। আমার এই পরিবার দেখেন, এই ১৭ বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি ৩২৯ টা মামলা খেয়েছি। আমার ২ টা মামলায় সাজা হয়েছে, একটা ৭ বৎসর, একটা ২.৫ বৎসর। আমি ২.৫ বৎসর জেলে ছিলাম। আমার মেয়েটা বিদেশে লেখাপড়া করত। যখন আমি জেলে আছি, আমার ওয়াইফ এবং আমার ছোট বাচ্চাটা একা, একা বাসায় থাকে। আমার বাসায় কখনো কোনো পুরুষ মেহমান আসতে পারেনি, কেউ থাকতে পারেনি। আমার বাসায় দারোয়ান, চাকর যারা আছে, ড্রাইভার থেকে শুরু করে সবাই জেল খেটেছে। যখন এই অবস্থা, দেশের মানুষ কেউ কারো খবর নিতে পারতেছে না, তখন আমার মেয়েটা বিদেশে লেখাপড়া করতো, সে দেশে চলে আসছে। তার মানে এই যে আমাদের ত্যাগ, আমাদের দল তো আছে, পাশাপাশি আমার পরিবারের যে ত্যাগ,
সেই ত্যাগটা কিন্তু কোনোভাবে ছোট করে দেখার উপায় নাই। আমার ওয়াইফ কষ্ট করেছে, আমার বাচ্চারা কষ্ট করেছে, আমার আত্মীয়স্বজন কষ্ট করেছে। আমার বাসায় হয়তো আমার পাশে আমার বোন থাকে, সেই বোনও আসতে পারেনি। আমার ইভেন আমার বোন বা বোনের ফ্যামিলি কেউ রাজনীতি করে না। সে আমার ভাগ্নাদেরকেও পালিয়ে থাকতে হয়েছে তার নিজের বাড়িতে। তার নিজের বাড়িতে থাকতে পারেনি ভয়ে। তো এই যে জায়গাগুলো, এগুলো তো আমাদের পরিবার আমাদেরকে জন্য সেই কষ্টটা করেছে। দলের পাশাপাশি পরিবারও আমাদের জন্য অনেক কষ্ট করেছে। সেই পরিবারের উপর আমি অবশ্যই শ্রদ্ধা রাখি। দল যেমন আমাকে সহযোগিতা করেছে, আমার পরিবারও আমাকে সহযোগিতা করে। আমার পরিবার যদি সহযোগিতা না করতো, আমি এই পর্যায়ে আসতে পারতাম না। আমার এখানে ১৪টা ওয়ার্ড, অনেক বড় একটা আ এলাকা নিয়ে প্রায় সাড়ে ৭টা থানা। সাড়ে ৭টা বলছি এই কারণে, উত্তরা, পূর্ব, পশ্চিম, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর, তুরাগ, খিলক্ষেত এবং বাটারও একটা অংশ আছে। এজন্য সাড়ে ৭টা বলছি। আমাদের ১৪টা ওয়ার্ড আছে। এখানে পড়া ৬,১৩,০০০ ভোট। তো এই যে একটা বড় পরিবার এবং ভৌগোলিক অবস্থানটা অনেক বড়। ঢাকা শহরে ধরেন আপনার ঢাকা উত্তরে ২৬টি থানা, তার ভিতরে ৮টা এই এলাকায়। ধরেন আপনার 1/4 এই এলাকা এবং ভৌগোলিক জায়গাও আমারটা অনেক বড়। তো নির্বাচন করতে গিয়ে দেখা গেল বা নির্বাচনের আগে পরে হোক, যদি খিলক্ষেতে আমার একটা মানুষ মারা যায় বা সেই ডুমনিতে আমার একটা মানুষ মারা যায়, এই জানাজায় যখন আমি আসা যাওয়া করি তখন আমার সারাদিন শেষ হয়ে যায় জানাজার জন্য, বা কোনো একটা প্রোগ্রাম করতে যে আমি যাই। এই বড় একটা এলাকা, এই এলাকাটা কন্ট্রোল করা বা এই এলাকার মানুষকে সময় দেওয়া অনেক টাফ। তারপরে আমি সমস্ত কিছু বাহিরে ফেলে রেখে আমি আমার দলীয় নেতাকর্মী এবং যখনই কোনো রকম প্রোগ্রাম এসেছে আমি সেগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। আমি আমার নেতাকর্মীদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি কাজগুলো করে থাকি এবং সাধারণ মানুষ, আবার সাধারণ সমর্থক যারা আছে, এবং যেহেতু তারা আমাকে নির্বাচিত করেছে, আমার উপরে তারা আস্থা রেখেছে, আমি সে আস্থার প্রতিফলন ঘটাতে চাই তাদেরকে আমার কাজের মাধ্যমে। কারণ তারা আমাকে ভোট দিয়েছে এই আস্থা রেখে যে আমি এলাকায় জনকল্যাণমূলক কাজ করব। ইনশাআল্লাহ জনগণের আশা 100% বাস্তবায়ন করার আমি চেষ্টা করব। সমস্যাগুলো তো অনেক। খালি ৩টে সমস্যা নিয়ে এই আসন না। কারণ এই গত ১৭ বৎসর এখানে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। এই দেখেন, আমাদের এখানে মূল সমস্যা হলো, আপনি যখন তেজগাঁ থেকে এখানে এসেছেন, আপনি বলছেন উত্তরা যাচ্ছি, উত্তরা মডেল টাউনে যাচ্ছি। এই মডেল টাউন কিন্তু একটা মাত্র ওয়ার্ড। আর বাকি ১৩টা ওয়ার্ড কিন্তু আমরা মডেল টাউনের বাহিরে। ইউনিয়ন ছিল। ২০১৮ সেই ইউনিয়নগুলো সিটি কর্পোরেশন এসেছে। কিন্তু সিটি কর্পোরেশনের ১ ফোঁটার উন্নয়নমূলক কর্মকাণ্ড সেখানে কাজে লাগেনি। আজকে আমি সহ আমাদের ১৪টা ওয়ার্ডের যে সমস্ত সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা আছেন, পাশাপাশি আমাদের যে নতুন প্রশাসক নিয়োগ হয়েছে, আমি তাকে নিয়ে মিটিং করেছি এবং তাদেরকে এই কথাটা বলেছি যে, আপনারা আমাকে ট্যাক্স ধরছেন, আমি ট্যাক্স দিচ্ছি বা ট্যাক্স দিব, কিন্তু আমাদের কিন্তু সিটি কর্পোরেশনের কোনো সেবা আপনাকে দিচ্ছেন না। আপনি যদি আমাকে সেবা না দেন তাহলে আমি তো ট্যাক্স দিতে পারবো না। এরকম অনেক ধরনের সমস্যা আছে। আমি শুধু ৩টি সমস্যা বলে আমি শেষ করতে পারব না। এখানে জলাবদ্ধতার সমস্যা আছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কিছু জলাবদ্ধতা নিয়ে কাজ করেছিল, কিন্তু পরবর্তী আর কোনো কাজ হয়নি। আপনারা আমাদের যে এখানে রেল লাইনটা দেখছেন, দক্ষিণ উত্তরে যে রেল লাইনটা আছে, সেই রেল লাইনের ২ পাশে ২টা ক্যানেল ছিল বা বড় ড্রেন ছিল। সেই ড্রেনগুলা যখন এখন বিভিন্ন রকম কাজ বন্ধ হয়ে গিয়েছে। আজকেও আমাকে তারা রিকোয়েস্ট করছে, স্যার আপনি ড্রেনের কাজগুলো আগে করেন। আমি তাদের কথা দিয়েছি যে এই ড্রেনের কাজগুলো করে আমি জলাবদ্ধতা দূর করব। এবং এখন আমাদের এই ওইমুখী, অর্থাৎ আমাদের এই ঢাকা ১৮তে প্রায় ২৫ লক্ষ লোকের বসবাস। তো সেইখানে আমাদের ৪টা রাস্তা দিয়ে পুরো এলাকা চলে। আব্দুল্লাহপুর, কসাইবাড়ি, আজমপুর আর আশকোনা, হাজী ক্যাম্পের। এই ৪টা রাস্তার অবস্থা খুবই ন্যারো এবং যানজট থাকে। রেল লাইনের কারণে আরও যানজট বেড়ে যায়। তো স্বাভাবিক কারণে আমার প্রথম কারণ হলো মানুষ যাতে স্মুথলি চলাফেরা করতে পারে, বাচ্চারা যাতে স্কুলে যেতে পারে এবং সাধারণ কর্মকর্তা কর্মচারীরা বা খেটে খাওয়া মানুষরা যাতে স্মুথলি চলাফেরা করতে পারে। এই যানজটটা যদি আমি দূর করতে পারি তাহলে তাদের সময় অনেক বেঁচে যাবে। এখানে আপনারা নিশ্চয়ই গিয়েছেন, আপনার সে সম্বন্ধে আপনার ধারণা আছে। এরকম অনেকগুলো সমস্যা আছে, কিন্তু কালকার সকালবেলা কোন কাজটা আমার আগে করতে হবে সেটা আমি এখন বলতে পারবো না, কারণ সময় বলে দিবে কোন কাজটা আমার আগে করতে হবে। তবে আমি এগুলো নিয়ে কাজ করে যাচ্ছি। পাশাপাশি এখানে মাদকের একটা বড় সমস্যা আছে, কিশোর গ্যাংয়ের একটা বড় সমস্যা আছে। যেখানে মাদক আছে সেখানে কিশোর গ্যাং আছে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যতবার মিটিং করি আমি তাদের একটি কথা বলি যে, আপনারা কিশোর গ্যাং এবং মাদক এই দুটাকে আপনার নির্মূল করতে হবে। আজকে হয়তো একদিনে নির্মূল হবে না, সহনীয় অবস্থায় যে আমরা রেখে আস্তে আস্তে একসময় নির্মূল হবে। তা আমরা সেই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে সহযোগিতা করছে। আমি যখন ৬ তারিখে ৬ই আগস্ট জেল থেকে বেরিয়েছি, তারপরে থেকে আমি কিন্তু
যতবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মিটিং করেছি আমার একটাই বক্তব্য ছিল, আপনারা এখানে মাদক এবং কিশোর এটা নির্মূল করেন। কারণ আপনার বাসায় যদি একটা মাদকাসক্ত সন্তান থাকে বা আমার বাসায় যদি একটা মাদকাসক্ত সন্তান থাকে, তাহলে কিন্তু মানুষ বলে না মরার পরে দোজখে যাবে না বেহেশতে যাবে, তাহলে তার মরার পরে যাইতে হবে না, সে দুনিয়াতে তো সে দোজখে আছে। কারণ এই মাদকের কারণে সন্তান তার বাবাকে খুন করছে, তার মাকে খুন করছে, তার ভাইকে খুন করছে মাদকের টাকার কারণে। তো কাজেই আমরা যদি এই জায়গাটা নির্মূল করতে পারি, মাদকটাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে সমাজের অনেক সমস্যা এমনি এমনি কমে যাবে। কাজেই এরকম অনেকগুলো প্রোগ্রাম আছে আমার হাতে নেওয়া। আশা করি আমি জনগণ আমাকে সহযোগিতা করে যাচ্ছে। জনগণের সহযোগিতা নিয়ে আমি সমস্ত কাজে আমি সফল হতে চাই। আমি ব্যর্থ হওয়ার জন্য এখানে আসিনি। আমার চেষ্টা থাকবে 100%। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু সফল, কিন্তু আমার চেষ্টাটা কোনো ত্রুটি থাকবে না। আমি কাজ করার জন্য আসছি। আমি জনগণের জন্য কাজ করব। জনগণ আমাকে সহযোগিতা করছে এবং করবে ইনশাআল্লাহ। জনগণ কাছে আমি কিন্তু নির্বাচনের পূর্বে কোনো বড়, বড় বক্তব্য দেইনি। আমি এই কথাগুলি জনগণকে বলেছি যে, "আপনারা আমাকে আস্থায় রাখেন। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। আপনারা আমাকে দীর্ঘদিন চিনেন। ৩০ বছর যাবৎ আমি এই এলাকায় রাজনীতি করি এবং এই এলাকার মানুষ জানে যে আমি এখানে একটা নির্বাচন করার জন্য রাজনীতি করি। জনকল্যাণে কাজ করার জন্য রাজনীতি করি।" কারণ সেই ৩০ বছর যেহেতু আমাকে চিনে, ব্যক্তিগত জীবনে আমি কোনো অপরাধের সাথে জড়িত না। আমার সাথে যারা রাজনীতি করে তাদেরকে আমি কোনো অপরাধের সাথে জড়িত হতে দেব না। আমি যদি অপরাধমুক্ত থাকি, আমি যদি অপরাধের সাথে জড়িত না হই, আমার কর্মীরা যদি অপরাধের সাথে জড়িত না হয়, তাহলে আরেকটা মানুষকে আমি কেন অপরাধ করতে দিব? কাজেই আমার এই বয়সে অনেক ক্ষমতা পেয়েছি। ৯১ সনে দেশ গেলে বিপি ছিলাম। ২০০১ থেকে ২০০৬ ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম ঢাকা সিটির। এবং আমি যদি বলি পার্টির শীর্ষ পর্যায়ের নেতা ছাড়া কেউর সাথে তখন চলাফেরা করিনি। তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি কোনো অসৎ আচরণ করিনি এবং আমি নিজে কোনো অপরাধ করিনি। এবং এখন ৫৭ বছর বয়স। যখন ২৪ বছর বয়স ছিল তখন ক্ষমতা পেয়েছি। তখন যেহেতু কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াইনি, আর নিশ্চয়ই ৫৭ বছর বয়সে এসে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াবো না। কাজেই আমি বলছি, আমি নিজে কোনো অপরাধ করব না, আমার কোনো নেতাকর্মী অপরাধ করবে না। অপরাধ করলেও তাকে শাস্তি পেতে হবে, সে মাপ পাবে না। স্বাভাবিক কারণেই অন্য কাউকে আমি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করতে দেব না। জনগণের স্বস্তির জন্য যেটা আমার করা দরকার সেটাই আমি করব। সম্ভাব্য প্ল্যানিং হলো এখানে কিছু স্বল্পমেয়াদী কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। সেই স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমার ইশতেহারে আমি বলেছি, আমি সেভাবে কাজ করে যাব। ধরেন আমি যেটা বলেছি সামাজিক নিরাপত্তাটা যদি আমি নিয়ে আসতে পারি, তাহলে এখানে অনেকগুলো সমস্যা এমনি, এমনি কেটে যাবে। এবং মানুষকে যদি আমরা প্রতিবাদ করতে শিখাই, ধরেন আপনাকে প্রতিবাদী হতে হবে। এই যে আমাদের প্রতিবাদের কারণে আমরা ১৭ বছর বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটা আন্দোলন সংগ্রাম করে আজকে ফেসিবাদের পতন হয়েছে। হ্যাঁ, পরবর্তীতে সেখানে অনেকেই যোগ হয়েছে, অনেক ছাত্র জনতা যোগ হয়েছে। তাদেরকে আমরা অস্বীকার করতেছি না বা তাদের অবদানকে আমরা অস্বীকার করতেছি না। কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু এই জায়গাটা একবারে গুছিয়ে নিয়ে আসছে। তো স্বাভাবিক কারণেই আমরা এভাবে পরিকল্পনা করে অনেকগুলো পরিকল্পনা আমাদের আছে। সেই পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করে যাব। আমাদের মূল লক্ষ্য হলো জনগণ যাতে স্বস্তিতে থাকে। সেই স্বস্তিতে রাখার জন্য আমরা স্বল্পমেয়াদী পরিকল্পনার মধ্যে যেমন আমরা যে এখন যানজটটা একটু কমাইতে পারি, আমরা যদি মাদকটা কমাতে, আমরা যে সামাজিক নিরাপত্তাটা দিতে পারি এবং এই যে আমরা জলাবদ্ধতা মুক্ত করব, সেই কাজগুলো হয়তো সময় লাগবে। আমার এখানে কয়েকটা ব্রিজ করতে হবে। আমার একটা প্ল্যান আছে যে ইয়াতে আপনার সেক্টরগুলোতে যে লেকগুলো আছে, সেই লেকগুলো আমরা তুরাগ নদীর সাথে আমরা সংযোগ করে দিব। তাহলে তুরাগ নদীটার নাব্যতা বাড়াতে হবে। এগুলোর দীর্ঘমেয়াদী প্ল্যান। এই কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমি আমাদের রাজুকের সাথে কথা বলেছি। রাজুক আমাকে বলেছে যে, "হ্যাঁ, আপনি যে প্ল্যান করেছেন সেই প্ল্যান অনুযায়ী আমরা কাজ করব।" পাশাপাশি আমি ১ম এ যে কথা বলছি যে, আমরা উত্তরা মডেল টাউন না, ঢাকা ১৮ সনটাকে আমরা একটা মডেল টাউন হিসেবে গড়ে তুলতে চাই। সেজন্য আমার অনেক কাজ করতে হবে এবং সেখানে সরকারের অনেক অর্থ ব্যয় হবে। কারণ রেললাইনের পূর্ব পাশ অর্থাৎ উত্তরখান, দক্ষিণখান এবং খিলক্ষেত, আবার পশ্চিম পাশে তুরাগের কিছু অংশ আছে যেগুলো অনেক, অনেক অনুন্নত। আপনি গেলে মনেই হবে না যে ঢাকা শহর সিটি কর্পোরেশনের ভিতরে এরকম একটা জায়গা। রাস্তাঘাটের যে অবস্থা। তো সেই কারণে আমি প্রতিদিনই আপনি হয়তো খেয়াল করবেন, আমি বিভিন্ন এলাকায় যাচ্ছি, রাস্তাঘাটের খোঁজখবর নিচ্ছি এবং আওয়ামী লীগ পিরিয়ডে ব্যাপক চাঁদাবাজি হয়েছে। সেই চাঁদাবাজির সেই গ্রুপটা কিন্তু এখনও আওয়ামী লীগের সেই গ্রুপগুলো এখনও গুপ্তভাবে আছে। তো তারাও চেষ্টা করে যে তারা চাঁদাবাজি করে বিএনপির নামে চালিয়ে দেওয়ার জন্য। তা আমি সেভাবে সচেতন আছি, আমাদের নেতাকর্মীরা সচেতন আছে, প্রশাসন সচেতন আছে এবং সাধারণ জনগণকে আমি বলব যে আপনারা প্রতিবাদী হবেন, আপনারা সচেতন থাকবেন, তাহলে এই সমস্যাগুলোর জন্য আমরা খুব একটা দূরে যেতে হবে না। আপনি দেখেন এই যে একটা জাতীয় নির্বাচন হলো, এই জাতীয় নির্বাচনে কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খুন খারাপি কম হয়েছে, সবচেয়ে ঝামেলা কম নির্বাচনের দিন। কেন হয়েছে? কারণ আমাদের মতো বড় দলের সদিচ্ছা ছিল। জনগণের যদি সদিচ্ছা থাকে তাহলে অনেক কিছু সম্ভব।
সম্ভব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে খুব একটা শক্ত অবস্থান নিয়েছিল তা কিন্তু না। পুলিশে মোরালি তাদের অবস্থান অনেকটা খারাপ হয়ে গিয়েছে। তারপরে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে এবং নির্বাচনে সেরকম কোনো ঝামেলা হয়নি। তার কারণ কিন্তু যে আমরা মানুষ, আমরা প্রতিবাদ করতে জানি, আমরা চেষ্টা করেছি এটা ভালো নির্বাচন হোক। আপনারা সকলে মিলে চেষ্টা করেছি বলেই সে ভালো নির্বাচন হয়েছে। এটাই আমি মনে করি। অবশ্যই পরিকল্পনা আছে। আপনি জানেন জেনজি যে ওয়ার্ডটা আসছে নতুন করে, এখানে আমার ঘরে ২ জন আছে। আমার একটা মেয়ের বয়স ২৬ বছর আর একটা মেয়ের বয়স ২১ বছর। আমি সারাদিন যে কাজগুলো করি, আমার মেয়েদের কাছে জবাবদিহি করতে হয়। পাশাপাশি ওর মা, আমার ওয়াইফ, ওর কাছে জবাবদিহি করতে হয়। কি জবাবদিহি করতে হয়? যে আমি বর্তমান সমাজকে গুরুত্ব দিচ্ছি কিনা, এই ইয়াং জেনারেশনটাকে আমি গুরুত্ব দিচ্ছি কিনা এবং আমার যে কর্মসূচিগুলো আছে, সেই কর্মসূচিগুলোতে তারা কতটুকু সম্পৃক্ত থাকতে পারবে বা পারে, সেই দিক থেকে তারা কিন্তু খেয়াল রাখে। আমি সমস্ত কর্মকাণ্ডে আমার মেয়েকে সম্পৃক্ত রাখি, কারণ আমার বয়স ৫৭ বছর, তার বয়স হলো ২৬ বছর এবং ২১ বছর। তাদের ধ্যান ধারণা চিন্তাকে আমি ধারণ করি আমার পরবর্তী কর্মসূচি প্রণয়ন করি। আপনি দেখেন এই যে আজকে যারা আমরা যদি এখানে কিছু ফ্রি ওয়াইফাই জোন করতে পারি, আমরা এখানে কালচারাল সেন্টার করতে পারি, আমরা এখানে লাইব্রেরি করতে পারি, এগুলো হলো ইয়াংদের যেটা এবং ইয়াংরা যাতে সন্ধ্যার সময় এক জায়গায় বসে একটু আড্ডা মারতে পারে। কারণ সারাদিন টেবিলে বসে থাকুক, লেখাপড়া করুক, সেটা আমি ব্যক্তিগতভাবে চাই না। কারণ এটা মানুষের রিপ্লেসমেন্টের দরকার আছে। সেখানে ২ টা বন্ধু নিয়ে এক জায়গায় বসে একটু আড্ডা মারবে, আবার সবসময় চলে আসবে এক জায়গায়, একটা লাইব্রেরি থেকে ২ টা বই পড়বে। আমি সেভাবে আমার মাস্টার প্ল্যানে আছে, আমি সেভাবে করব। আপনি দেখবেন আমার ওয়েবসাইট ভিজিট করলে আপনি পাবেন। আমরা সেগুলো এবং ওয়েবসাইটে আমি সবসময় সক্রিয় থাকি। যখনই একটা মেসেজ যেই দেখ আমি সাথে, সাথে সে রিপ্লাই করি বা আমার সেটা আমি করাই। এবং আমি সবসময় মানুষের পরামর্শ নিয়ে সে কাজগুলো করতে চাই। আশা করি এই এলাকায় যে ইয়াং জেনারেশন আছে তারা আমাকে পরামর্শ দিয়েও সহযোগিতা করতে পারে। কারণ আমার মাথায় যে সব কিছু আসবে তা না। একটা ছোট্ট মানুষের কাছ থেকে একটা বড় একটা পরামর্শ আসতে পারে দেশের কল্যাণের জন্য। তো আমি আশা করব আমাদের এই ঢাকা ১৮-তে যে ইয়াং জেনারেশন আছে, জেনজি যারা আছে তারা যাতে আমাকে সে ধরনের পরামর্শ দিয়েও সহযোগিতা করে। আমি মুরব্বিদের কাছে সহযোগিতা চাই এবং ইয়াং জেনারেশনের কাছে সহযোগিতা। কারণ এই সমাজটা ২ টা শ্রেণী নিয়ন্ত্রণ করে, এক শ্রেণী না কিন্তু। টপ টু বটম। কারণ সবার সহযোগিতা ছাড়া আমি সফল হতে পারব না এবং আমাকে সফল হতে হলে তাদের সকলের সহযোগিতা লাগবে। সংসারে চাওয়ার অনেক কিছু আছে। সেগুলো আমার প্ল্যানে আছে। আমি আশা করি আমার এলাকার পুরা মানুষের কল্যাণ সর্বপ্রথম আমি চাবো কি ধরেন আমার এখানে ২০ লক্ষ মানুষ বসবাস করে। ২০ লক্ষ মানুষের অধিকাংশ মানুষ কোন কাজটা বেনিফিশিয়ারি হবে, আমি সেই কাজটাই আগে নিব। তার পরবর্তী পর্যায়ক্রমে আমি সবগুলা কাজই করব। কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে আমি যে একটা কাজ করতে পারি সেই কাজটা আমার সবাই কীভাবে বেনিফিট পাবে। তো সেই ক্ষেত্রে যদি ধরেন আমরা যদি মাদকটা নির্মূল করতে পারি, মাদকের পাশাপাশি কিন্তু কিশোর গ্যাংয়ের একটা অবস্থান আছে। তাহলে এইটা সমাজে একটা স্বস্তি আসবে। ধরেন আপনার একটা সন্তান আছে, মেয়ে সন্তান আছে। আপনি যখন একটা জায়গায় কেউ বসে মাদক সেবন করে বা একটা বখাটে ছেলে যদি থাকে তাহলে কিন্তু আপনার সন্তানটাকে বাইরে যেতে আপনি নিষেধ করেন যে, "বাবা যেও না, এখানে খারাপ ছেলেপেলে আছে।" তা আমি কেন আমার ঘরে থেকে একটা স্বাধীন দেশে আমি কেন আরেকজনের বয়ে পরাধীন থাকবো? আমি পরাধীন থাকতে চাই না। আমি আমার সন্তানকে স্বাধীন করে দিতে চাই। সে তার মতো চলাফেরা করবে এবং যার জন্য তার বসবাসযোগ্য একটা সুন্দর সমাজ করতে চাই। যাতে সে তার ফ্রিডম নিয়ে তার সে খোলা মন নিয়ে সে চলতে পারে। ক্ষমতার পাশাপাশি অনেকদিন থেকেছি। আমি যে কথাটা বলছি যে ক্ষমতা পেয়েও যখন অল্প বয়স ছিল ৯১ সনে আমি তেজগাঁও কলেজে ভিপি ছিলাম তখন ঢাকা শহরে থানা ছিল ১১টা। আর এখন সেই থানায় হয়েছে হলো এই ৫০টা। তো তখন থেকে কিন্তু ক্ষমতার খুব কাছাকাছি ছিলাম। কিন্তু ক্ষমতাকে কখনো ভোগ করিনি। জনগণের স্বার্থে চেষ্টা করেছি যেহেতু কলেজে লেখাপড়া করেছি, ভিপি ছিলাম। যখন যারা এসেছে চেষ্টা করেছি ছাত্রদেরকে সহযোগিতা করতে। এখন জনগণের নেতা হয়েছি, জনগণকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ক্ষমতা নিজের জন্য না, ক্ষমতা যদি জনগণের জন্য হয় সেটা বেশি উপভোগ্য হয় বলে মনে করি আমি। আমি সেভাবে চলাফেরা করি। আমার বক্তব্য হলো যে এই কথাটা তারা বলার সুযোগ পাবে না। কেন পাবে না? কারণ আমি তো করব, কাজ করব। কাজ করব এখন ২ বছর তো একটা লম্বা টাইম। এই ২ বছরে যদি আমি পরিবর্তন কিছু না করতে পারি বা আমার জনগণকে শো করতে না পারি আমি একটা কিছু করেছি, তাহলে আমি কিসের নেতা হলাম বা আমি কেন এমপি থাকব? আমার বক্তব্যটা হলো যে যেহেতু তারা আমাকে নির্বাচিত করেছে তাদের জন্য আমার সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করতে হবে। সেটা ২ বছর হোক আর ৬ মাস হোক আমাকে তারা ভিজিবল হইতে হবে যে না এই কাজগুলো আমি করতেছি এবং এই কাজগুলো আমি আগামীতে করব। স্বাভাবিক কারণে নির্বাচন শেষ আমি কিন্তু সব এলাকায় যাচ্ছি। সবার সাথে কথা বলতেছি। কোন জায়গায় কী সমস্যা আছে। আমি আইডেন্টিফাই করছি আমাদের ১২ তারিখ থেকে সংসদ বসবে। ইনশাআল্লাহ আমি সংসদ এবং এলাকার ডেভেলপমেন্ট এবং এলাকার সমস্ত মানুষের চাহিদা অনুযায়ী সমস্ত কাজই আমার করতে হবে। কারণ আমাকে তো এক জায়গায় বসে থাকার শুধু এলাকায় বসে ডেভেলপমেন্টের জন্য আমাকে ভোট দেয়নি বা শুধু সংসদে গিয়ে কথা বলার জন্য ভোট দেয়নি। আমাকে ভোট দিয়েছে সামগ্রিক এই এলাকার উন্নয়নের জন্য। তো সামগ্রিক উন্নয়ন বলতে যেটা বোঝায় সেটা আমি ইনশাআল্লাহ ২ বছরে আশা করি আপনি যেটা বলছেন সেরকম প্রশ্ন আমি মনে করি না ইনশাআল্লাহ যদি আমি সুস্থ থাকি আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে বাঁচায় সেরকম প্রশ্ন তারা করতে পারবে না।
আমি সমস্ত ধরনের দায়িত্বের জন্য প্রস্তুত। দেখেন, আমি যখন তেজগাঁ কলেজে ভিপি ছিলাম 91, বারবার একটা জায়গায় যাচ্ছি। তখন আমার বয়স ছিল 23 বৎসর। তখন তেজগাঁ কলেজে আমি কিন্তু 24,000 ভোটের মধ্যে 17,000 ভোট পেয়েছি। তা এই যে 17,000 ভোট, 17,000 মানুষ, নট অনলি 17,000 মানুষ, সরি, সেখানে এত বড় একটা, আমাদের সেখানে 36,000 ছাত্রছাত্রী ছিল তেজগাঁ কলেজে। সেখানে থেকে একটা প্রপার গাইডলাইন নিয়ে আমি কিন্তু সেখানে নেতৃত্ব দিয়ে এসেছি। কোনোদিন কেউ বলতে পারেনি যে জাহাঙ্গীর এই খারাপ কাজটা করেছে। জাহাঙ্গীর তখন তো বয়স অনেক কম ছিল। ইনশাল্লাহ তখন যেহেতু সফল হয়েছি, আর এখন 57 বছর বয়সে আশা করি সফল হব। যেহেতু জনগণ আমার সাথে আছে, আমি বারবার একটা কথা বলছি, আমার টার্গেট একটাই, যে জনগণ আমাকে ভোট দিয়েছে জনগণের কল্যাণে কাজ করার জন্য। আমি সবসময় ওই একই লাইনে থাকব। আমি নিজে কোনো খারাপ কাজ করব না, নিজে কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত হব না, নিজে কোনো অপরাজনীতির সাথে সম্পৃক্ত হব না, এবং সমাজে যারা ভালো মানুষ, যারা হইতে পারে অন্য মতাবলম্বী, আমার পরিবার যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার পরিবার যেভাবে আমি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি কাউকে সে ক্ষতিগ্রস্ত করব না। সমাজের সবাই ভালো মানুষগুলো সবাই রাজনীতি করবে। অন্যান্য অতীতে আমরা যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, আমার মাধ্যমে এলাকার কোনো মানুষ নির্যাতন নিপীড়নের শিকার হবে না। এটা একদম কমিটেড। তারা আমাকে অনেক রকম সাজেশন দিয়েছে। ধরুন ফেসবুকে বলেছে যে আমি যদি কথার কথা, আমি যদি এমপি হতাম এই কাজগুলো করতাম। তো ২-৩টা কাজের মধ্যে যদি একটা আমার পছন্দ হয়, আমি সেটা তাদের কাজগুলো আমি আমার মতো করে করব। অবশ্যই আমি তাদের কাছ থেকে সাজেশন চাই, এবং ইতিমধ্যে তারা সাজেশন দিয়েছে বা দিচ্ছে। আমি তাদের নিয়ে আমি কাজ করি। আমার সাথে নির্বাচন করেছে এরা, কিন্তু অহরহ আমার বাসায় আসা যাওয়া করে। ১০ জন আমরা প্রার্থী ছিলাম। আমাদের ইসলামিক ঐক্যফ্রন্টের আনোয়ার ভাই আসছিলেন একটু আগে, আপনার মনে হয় দেখেছেন। এবং উনি কিন্তু আমাদের ৮টা থানার নেতাকর্মীদেরকে নিয়ে এসেছেন। কেন? কারণ আমি ওনাদেরকে আহ্বান করি, আমি ওনাদেরকে বলি যে আমরা সবাই একসঙ্গে থেকে আমরা এই কাজগুলো করব। নির্বাচনের পূর্বে আপনারা দেখেছেন, আমি যখন নির্বাচনের প্রচারণায় নেমেছি সকলকে ঐক্যবদ্ধ করে নেমেছি। এখানে এনসিপি বলেন বা অন্যান্য যারাই বলেন, সবাই আমার সাথে কাজ করেছে, সবাই আমার সাথে এসেছে। নির্বাচনের পরদিন সবাই আমার বাসায় এসেছে। আমি তাদেরকে ডেকেছি যে ভাই আসো, আমরা একসঙ্গে কাজ করব। সবচেয়ে বড় ভূমিকা ছিল জনগণের। জনগণ চেয়েছে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, সেই জন্য একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, যোগ্য প্রার্থী থেকে ভোট দেব, হয়েছে। কিছু জায়গায় যে কিছু অনিয়ম হয় না তা আমি বলবো না, কিন্তু জনগণ যদি না চাইতো তাহলে এরকম একটা নির্বাচন প্রশাসনের একক প্রচেষ্টায় কোনোভাবে সম্ভব ছিল না। আর সেই জনগণের ভিতরে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তারেক রহমানের দল বিএনপি। কারণ বিএনপি একটি বড় দল, প্রতিটা ঘরে ঘরে বিএনপির কর্মী আছে, প্রতিটা ঘরে ঘরে বিএনপির সমর্থক আছে। তারা চাইলেই যে কোনো নির্বাচনে ম্যানিপুলেট করতে পারতো, তারা চাইলেই যে কোনো নির্বাচনে একটা হাঙ্গামা করতে পারতো, কিন্তু তারা সেটা করেনি। তারা চেয়েছে দেশের মানুষ একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেখুক, এবং প্রশাসন একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করুক। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা এখন চাই। কেন চাই? এখন যে পরিবর্তনের কথা আমি বলেছি, সেই পরিবর্তন করতে হলে আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিতে হবে, এবং তারা যদি আমাকে সহযোগিতা না করে তাহলে আমার অনেক জায়গায় অপূর্ণতা থেকে যাবে। এবং তাদেরকে আমি বলেছি স্পষ্ট যে বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আপনারা তার বক্তব্য শোনেন, তার বক্তব্য অনুযায়ী কাজ করেন, আমাকে ফেভার করা দরকার নাই। রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সরকার যে বক্তব্যগুলো দেয় সেগুলো শুনবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। আমি নিজেও যদি কোনো অন্যায় আবদার করি, আপনি সে আবদারও রাখবেন না। আমার দলের কোনো নেতাকর্মী যে আপনার কাছে অন্যায় আবদার করে, সে আবদার রাখবেন না। প্রয়োজনে আমাকে জানাবেন, আর আমি কোনো অন্যায় আবদার করলে আপনি সেটা রাখবেন। আমি প্রশাসনকে একদম ফ্রিডম দেওয়া আছে। আমরা চাই না কোনোভাবে আগের মতো ওইরকম হারুন আঙ্কেল এরকম কোনো পুলিশ অফিসার হোক। আমি সেটা ব্যক্তিগতভাবে চাই না, আমার দলও সেটা চায় না। যার কারণে পুলিশিংটা করবে বাংলাদেশে, আর আমি রাজনীতি কর্মী হিসেবে আমি রাজনীতি দলের কাজটা করব। এটাই হলো বাস্তবতা। আমি প্রশ্ন করতাম একটাই, যে আপনারা গণমাধ্যমে, আপনি সংসদ সদস্য, আপনি একটা কাজ করেন যে সকলকে মিলে সমাজটাকে স্বস্তিতে নিয়ে আসেন, সকলে মিলে একসঙ্গে কাজ করেন। পারিবারিকভাবে একটা ছোট্ট ফ্যামিলি, ৫ জনের ফ্যামিলিতে অনেক রকম দ্বন্দ্ব হয়, কিন্তু সেই দ্বন্দ্বটাকে বড় না করে একত্রিত করেন, একসঙ্গে করেন, সুন্দর করে সবাই মিলে, যাতে এই রাজনৈতিক পরিবারটা, এটা সবাই মিলে যাতে আমরা সেটা এনজয় করতে পারি। ৫ই আগস্টের পূর্বে অনেক কিছু হয়েছে। ৫ই আগস্ট আমাদের অনেক কিছু শিক্ষা দিয়েছে। সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করি। বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চাচ্ছেন, যে মানবিক সমাজ ব্যবস্থা গঠন করতে চাচ্ছেন, আমরা ওনাকে সহযোগিতা করি। তাহলে উনিও সহযোগিতা পাবে, সমাজও ভালো কিছু পাবে, আমরাও সেখানে নিশ্চিত থাকবো যে একটা ভালো সমাজ ব্যবস্থা করতেছে।